আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অরিডেমি। আমি গোলাম রাব্বি হক। আজ আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে এসেছি হিসাব বিজ্ঞানের জাবেদা চ্যাপ্টারের। তো শুরু করা যাক। সর্বপ্রথম জাবেদা অর্থাৎ ইংরেজিতে যাকে বলে জার্নাল। তো জাবেদা বলতে আমরা কি বুঝি? যে হিসাব বইতে সংগঠিত সকল আর্থিক লেনদেন তারিখ অনুযায়ী অর্থাৎ তারিখ অনুযায়ী ক্রমান্বিতভাবে প্রথমবারের মতো ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। অর্থাৎ হিসাবের শুরুতে আমরা কি করব? তারিখ অনুযায়ী প্রথমবারের মতো ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করব। এবং জাবেদার আরেকটি নাম আছে, এটা হচ্ছে বুক অফ অরিজিনাল এন্ট্রি অথবা প্রাথমিক হিসাবের বই। এটি একটি ইম্পর্টেন্ট এমসিকিউ যে জাবেদাকে কিসের বই বলা হয় অথবা হিসাবের প্রাথমিক বই কাকে বলা হয়, সেটা হচ্ছিল জার্নাল অথবা জাবেদা। এরপর আসি জাবেদার ঘর বা জাবেদার ফরম্যাট। কিভাবে জাবেদা প্রস্তুত করব? জাবেদার ঘরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে ফার্স্ট অফ অল থাকবে ছিল তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এইগুলো দিয়ে আমরা সর্বপ্রথম ঘর তৈরি করার কৌশলটা দেখে নেই। তো সর্বপ্রথম আমরা স্কেল অথবা পেন্সিল নিয়ে অবশ্যই পরীক্ষার হলে এগুলো মেনটেন করতে হবে। আমরা কখনো জাবেদার ঘর অবশ্যই সবসময় পেন্সিল দিয়ে ড্রয়িং করব। এবং এই যে লেখাগুলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কলম ব্যবহার করব। এরপরে জাবেদা কত প্রকার? জাবেদা প্রধানত দুই প্রকার। এই হিসাবের খাতায় জাবেদাকে দুটি ভাগে ভাগ করা যায়। সর্বপ্রথম হচ্ছিল সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা, যাকে বলা হয় জেনারেল জার্নাল ইন ইংলিশ। এটা হচ্ছিল যেসব লেনদেন বিশেষ জাবেদায় লেখা যায় না, অর্থাৎ যে সকল লেনদেনগুলো সাধারণভাবে নর্মালি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় সাধারণ জাবেদা। এবং সাধারণ জাবেদাকে কিছু ভাগে ভাগ করা যায়, যেমন এক নম্বরে হচ্ছিল সংশোধনী জাবেদা। লেনদেন লিপিবদ্ধকরণের কোনো ভুল সংগঠিত হলে, অর্থাৎ আমি লেনদেন লিখলাম, ধরেন গোলাম রাব্বি হিসাব অথবা আমার প্রতিষ্ঠানের নামের হিসাব, সেটা লেখার পর যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? কাটা ছেঁড়া করে ঠিক করা যায় না, ভুল সংশোধনের জন্য অবশ্যই সংশোধনী জাবেদা লিপিবদ্ধ করতে হবে। যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখি, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুল, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলবশত ক্রয় হিসাব 10,000 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। যেমন এখানে দেখি আমরা আসবাবপত্র হিসাব ডেবিট। এখন আমরা কি করেছি? আসবাবপত্র ক্রয় করেছি, যেখানে ক্রেডিট যাবে হলো নগদান হিসাব ক্রেডিট, সেই জায়গায় আমি ভুলে ক্রয় হিসাব ক্রেডিট করে ফেলেছি 10,000 টাকা। সেই সকল ভুলগুলো সংশোধন করতে হবে সংশোধনী জাবেদা ব্যবহার করে। এরপর আসি সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছিল আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচগুলো, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়গুলো অবচয় বা অবলোপন, কুঋণ, সংরক্ষণ ইত্যাদি লেনদেনে প্রাথমিক বইতে অন্তর্ভুক্তের জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই হচ্ছে সমন্বয় জাবেদা। অর্থাৎ আমার যে সকল খরচগুলো বকেয়া রয়েছে অথবা অগ্রিম রয়েছে, অথবা যে সকল আয়গুলো আমি অগ্রিম প্রাপ্ত বা বকেয়া আয় যেগুলো রয়ে গিয়েছে, সেগুলো আমি সর্বপ্রথম প্রাথমিক হিসাব বইয়ের অন্তর্ভুক্তর ক্ষেত্রে আমি এন্ট্রি করব সমন্বয় জাবেদার ভিতর। যেমন আমরা একটি এক্সাম্পল দেখি, 2017 সালে ভাড়া বাবদ পরিশোধ হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত। এক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে। যেমন আমরা দেখি একটি ভুল করেছি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 10,000 করেছি এবং ক্রেডিট করেছি 10,000, অথচ আমার টাকার অ্যামাউন্ট হবে 2,000, অর্থাৎ 8,000 টাকার ডিফারেন্স আছে। তো সেগুলো অবশ্যই সমন্বয় জাবেদায় এন্ট্রি করে সংশোধন করে নিতে হয়। এরপর আসি সমাপনী জাবেদা। কোন নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব সমূহ বন্ধ করে দিতে হয়। অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হবে। এবং তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। উত্তোলন কি? আমি আমার ব্যবসা থেকে কিছু টাকা উত্তোলন করলাম নিজের ব্যবহারের জন্য। অথবা মুনাফা জাতীয় আয় ব্যয় কি? যে সকল আয় আমার ব্যবসার কোনো পণ্য বিক্রি করার মাধ্যমে যে মুনাফাটা আমি ইনকাম করলাম সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। অথবা ব্যবসায় কোনো কাজের জন্য যে আমি কোনো কিছু ব্যয় করলাম, অর্থাৎ আমার আমদানিকৃত আয় থেকে যে ব্যয়টা করলাম সেটা হচ্ছে হলো মুনাফা জাতীয় ব্যয়। এখানে দেখি আমরা মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবের উদ্ধৃত ছিল টাকা 50,000, বিক্রয় 80,000, বেতন 10,000, ভাড়া 5,000।
অর্থাৎ এখানে দেখি আমরা কি একটা এই জাবেদাগুলো কিভাবে উল্লেখ করব। যেমন সর্বপ্রথম বিক্রয় করেছি আমি, তো বিক্রয় হচ্ছে হলো বিক্রয় হিসাব ডেবিট, আয় বিবরণী ক্রেডিট 10,000 10,000। এবং এখানে 2017 সালের 31 ডিসেম্বরে আমরা দেখতে পারি আয় বিবরণী ডেবিট করেছি 65,000 টাকা। আয় বিবরণী কেন 65,000? কারণ আমার হচ্ছিল টোটাল আমার কত টাকা আয় হলো সেটা আগে আমি উল্লেখ করব। এরপরে আমার ক্রেডিটে যাবে হচ্ছিল ক্রয় হিসাব, অর্থাৎ পণ্য বিক্রয়, বেতন হিসাব ক্রেডিট, এবং ভাড়া হিসাব যেগুলো আমি প্রদান করেছি যেটা চলে গিয়েছে সেগুলো হচ্ছে হলো সমন্বয় জাবেদায়, এগুলো সমাপনী জাবেদা, এগুলো এন্ট্রি হবে। 7 নাম্বার প্রারম্ভিক জাবেদা, ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে যে জাবেদা করা হয়, অর্থাৎ আমার ব্যবসার জন্য যেমন ধরেন নগদান হিসাবে 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 20,000 টাকা নিয়ে দেনাদার, পাওনাদার 15,000 টাকা এবং মূলধন হিসাব কত 85,000 টাকা। এগুলো নিয়ে যখন আমি ব্যবসা করি, অর্থাৎ আমার ব্যবসার শুরুতে আমার মূলধন হিসেবে এগুলো আমি বিনিয়োগ করি। শুধু যে অর্থ দিয়ে ব্যবসা করা হয় তা না, আমার কোনো আসবাবপত্র কিংবা আমার কোনো দেনাদার পাওনাদার সবার থেকে মালপত্র কেনা ধারে নেওয়া বিক্রি করা সবকিছু মিলে যখন ব্যবসা শুরু করি সেটা হচ্ছে আমার মূলধনে চলে আসবে। যেমন এখানে আমরা দেখতে পারি 2017 সালে 31 ডিসেম্বরে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, এই তিনটা কেন ডেবিট করা হলো? এই তিনটা ডেবিট করার পিছনে হচ্ছিল এগুলো আমার ব্যবসায় প্রবেশ করেছে, এগুলো আমার ব্যবসায় আমি ইনক্লুড করেছি। এবং পাওনাদার যারা আমার থেকে টাকা পাবে তা ক্রেডিট, এবং মূলধন এগুলো সব আমার ব্যবসার মূলধনের ক্ষেত্রে ঢুকেছে, তাই এগুলো সব ক্রেডিট চলে যাবে। এরপর আসি অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা কি? বিশেষ জাবেদার লেনদেন সমূহ প্রকৃত জাবেদায় উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায়িক কতিপয় লেনদেন আছে, যেগুলো যেমন ধারের সম্পত্তি ক্রয় বিক্রয়, বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি অথবা পণ্য বিতরণ, এগুলো এই সকল লেনদেন প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এবার আসি বিশেষ জাবেদাগুলো কি। বিশেষ জাবেদাকে কয়টি ভাগে ভাগ করা যায়? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। ক্রয় জাবেদা কি? ক্রয় জাবেদার প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য লিপিবদ্ধ করা। আবার বলি, ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের যত প্রকার বাকিতে পণ্য ক্রয় করা হয় সেগুলো উল্লেখ করা থাকে। বিক্রয় জাবেদায় কি? বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা থাকে। ক্রয় ফেরত, বাকিতে যেই সকল পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলো ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এবং বিক্রয় ফেরত জাবেদায় যে সকল পণ্য বাকিতে বিক্রয় করা হচ্ছে এবং সেগুলো যদি ফেরত আসে সেই সকল এন্ট্রিগুলো আমার বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। এবার আসি নগদ প্রাপ্তি জাবেদা কি। যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, অর্থাৎ নগদে পণ্য বিক্রয় সহ তার নগদে প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। যেমন বিক্রি করলেই তো আমি প্রাপ্তি পাবো, আমার টাকা আসবে, তো সেই ক্ষেত্রে যদি আমার সে টাকাটা নগদে আসে তাহলে সেটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় উল্লেখ থাকবে। এরপর আসি নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে যে সকল লেনদেনগুলো আমার নগদে প্রদান করা হচ্ছে, যেমন ধরেন নগদে পণ্য ক্রয়, তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা থাকবে। এবার আসি সাধারণ জাবেদায় দাখিল প্রদানে কিছু বিবেচ্য বিষয় আছে, কিছু উল্লেখযোগ্য বিষয় আছে। যেমন দ্বৈত সত্তা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের নিম্নে দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ কি? একটি পক্ষ হচ্ছে ডেবিট, অন্য পক্ষ হচ্ছে হলো ক্রেডিট। জাবেদা দাখিলার মাধ্যমে আমরা এই দুটি পক্ষকে চিহ্নিত করি। লেনদেনের জন্য সর্বদা একটি ডেবিট পক্ষ একটি ক্রেডিট পক্ষ হতে হবে, তা সর্বক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়। লেনদেন অনুযায়ী একাধিক ডেবিট বা ক্রেডিট পক্ষ থাকতে পারে, অর্থাৎ ডেবিট ও ক্রেডিটের ভিতরেই একাধিক পক্ষ থাকতে পারে, কিন্তু অবশ্যই মেন লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ থাকবে, এক হচ্ছিল ডেবিট এবং অন্যটি হচ্ছিল ক্রেডিট। এবার আসি কিছু জাবেদা আমি করে দিয়েছি এখানে। যেমন পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। অবশ্যই কারোর থেকে কোনো যদি আমি পণ্য ক্রয় বিক্রয় করি, পণ্য নামে কোনো জাবেদা হবে না, মাল নামে কোনো জাবেদা হবে না, অথবা চেকে যে আদান প্রদান হচ্ছে চেক নামে কোনো জাবেদা হবে না। যেমন পণ্য বিক্রয়, এখানে কি বিক্রি করছে? পণ্য বিক্রয় করছে, জাবেদা হচ্ছে হলো নগদান হিসাব ডেবিট, যেহেতু আমার টাকা আসছে, পণ্য বিক্রি করছে, আমার নগদ টাকা আসছে, তাই নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি? আমার পণ্যটি দোকান থেকে আমার চলে গিয়েছে, প্রতিষ্ঠান থেকে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট আমার বুঝতে হবে জাবেদার ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানে কি ঢুকতেছে এবং কি বের হচ্ছে। যা ঢুকবে তাই ডেবিট এবং যা চলে যাচ্ছে তাই হচ্ছিল ক্রেডিট। আবার পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, আমি পণ্য ক্রয় করেছি কিন্তু এর মধ্যে আমি নগদ টাকা দিই না, আমি তাকে চেক দিয়েছি, সেক্ষেত্রে কি হবে? পণ্য যেহেতু ক্রয় করেছি তাই ক্রয় হিসাব ডেবিট এবং চেক
চেক নামে কোনো হিসাব হবে না। চেক নামে কোনো হিসাব না হয় সেটা হবে হচ্ছিল ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ কি, আমি এটা ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করব চেকের মাধ্যমে। চেক তো অবশ্যই ব্যাংকে যেয়ে ভাঙাইতে হবে, তাই সেটা ব্যাংক হিসাব ক্রেডিট যাবে। এরপর আসি, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হয়েছে তা গণ্য করতে হবে। অর্থাৎ আবার বলি, যদি নগদ শব্দটা উল্লেখ না থাকে, যদি প্রতিষ্ঠানের নাম কিংবা কোনো ব্যক্তিবর্গের নাম থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে। যেমন হাসানের নিকট হতে ক্রয়, আমরা হাসান সাহেবের নিকট হতে কিছু জিনিস পণ্য অথবা যাই হোক ক্রয় করেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, আবার বুঝে নিতে হবে সেটা আমি বাকিতে ক্রয় করেছি। যদি নাম থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সেটা আমার কি হয়েছে, বাকিতে, বাকিতে ক্রয় করা হয়েছে। অর্থাৎ দেখে আমরা আমরা হাসানের নিকট থেকে ক্রয় হয়েছে, তাই ক্রয় হিসাব আমরা ডেবিট করেছি। এবং যেহেতু আমরা ক্রয় করেছি, হাসান নাম দেওয়া এবং হাসান আমাদের থেকে টাকা পাবে, তাই সেই ক্ষেত্রে পাওনাদার হাসান হিসাব ক্রেডিট করে ফেলেছি। এরপর আসি 2 নাম্বার, খালেকের নিকটে নগদে পণ্য বিক্রয়। এখন বুঝতে হবে এখানে নামও আছে এবং নগদে যে বিক্রি করেছি সেটা উল্লেখ করা আছে। সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে অবশ্যই সেটা আগে নগদটা গ্রহণযোগ্য হবে, এখানে শুধু খালেকের কোনো ভ্যালু নেই। তাই সেক্ষেত্রে আমার বিক্রি যেহেতু করেছি, বিক্রি করলে কি হবে, আমার নগদ টাকা এসেছে, তাই নগদান হিসাব ডেবিট। এবং যেহেতু আমি পণ্য বিক্রি করেছি, যাই বিক্রি করেছি না কেন, তো আমার বিক্রি করে আমার দোকান থেকে আমার পণ্য অথবা রিসোর্সেস চলে গিয়েছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আসি 3 নম্বরে, পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই। অর্থাৎ আমি একটু আগে দেখলাম যে আমার নাম উল্লেখ থাকলে বুঝতে হবে যে সেটা বাকিতে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পণ্য ক্রয় ও বিক্রয় করেছি কিন্তু বাকিতে শব্দটা আমি কিভাবে বুঝবো, কারণ এখানে কারো নাম উল্লেখ নেই। তো সেই ক্ষেত্রে কিভাবে লিপিবদ্ধ করব, যেমন বাকিতে পণ্য ক্রয়, সরাসরি এখানে কারো নাম আছে, কারো নাম উল্লেখ করা নেই, তো সেটা জাবেদা কিভাবে করব, বাকিতে পণ্য ক্রয় করলে সরাসরি পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব আমরা ক্রেডিট করব। আবার ধারে পণ্য বিক্রয় অথবা বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব অথবা দেনাদার, যার থেকে আমি টাকা পাবো সে তাকে আমি ডেবিট করব, যে দেনাদার হিসাব ডেবিট। এবং কি আমি পণ্য বিক্রি করেছি, যাই বিক্রি করেছি কিনা কেন, সেটা বিক্রয় হিসাব ক্রেডিটে চলে যাবে। 4 নাম্বার, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত বাকিতে ক্রয় বিক্রয়তে হলেছিল বলে গণ্য করতে হবে। অর্থাৎ বিক্রিত মাল ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে যে এগুলো আমি বাকিতে ক্রয় কিংবা বিক্রয় করেছি। তো সেগুলো যাবে দেখি, যেমন 1 নম্বরে আছে এখানে আন্তঃফেরত। আন্তঃফেরত যদি লেখা থাকে তাহলে আমার বুঝতে হবে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। সেই ক্ষেত্রে কি করব, বাকিতে ধরে নিব, তা হচ্ছিল বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব, যেহেতু আমি এটা বাকিতে ধরে নিয়েছি তাই এখানে নগদ আসবে না, সেখানে আসবে দেনাদার, দেনাদার হিসাব ক্রেডিট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, অর্থাৎ পণ্য ক্রয় করেছি সেই পণ্য ফেরত দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হবে, পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু পাওনাদার আমার আমার পণ্য ক্রয় করেছি কিন্তু আমি সেটা ফেরত দিয়ে দিলাম, তাই পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব কি হয়ে যাবে, আমার ক্রেডিটে চলে যাবে। এরপর আসি, যদি আমরা সম্পদ ক্রয় বিক্রয় করি, সম্পদ ক্রয় বিক্রয় বলতে যেমন আমার ব্যবসার জন্য আমি নতুন আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র ক্রয় বিক্রয় করলাম, নতুন অফিস সরঞ্জাম নিলাম, সেই সকল ক্ষেত্রে আমার জাবেদাগুলো হবে নতুন আসবাবপত্র ক্রয়। আমি আমার অফিসের জন্য একটি নতুন আসবাবপত্র কিনলাম, ধরেন একটা টেবিল কিনলাম, চেয়ার কিনলাম, তো সেক্ষেত্রে জাবেদা কি হবে, আমার আসছে কি, আমার প্রতিষ্ঠানে ঢুকছে হলো আসবাবপত্র, তাই আমার এটা বুঝতে হবে আসবাবপত্র হিসাব অবশ্যই ডেবিটে চলে যাবে। এবং কি আমার নগদ টাকা দিয়ে যেহেতু আমি কিনেছি, তাই নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। এখন এখানে নগদ লেখাটা উল্লেখ থাকুক আর না থাকুক সেটা আমার বুঝে নিতে হবে যে আমি এটা নগদে ক্রয় বিক্রয় করেছি, যদি সেখানে বাকিতে বা ধারে কথাটি উল্লেখ না থাকে। এরপর আসি পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। আমার পুরানো ওয়েস্টেজ যন্ত্রপাতি পড়েছিল, সেগুলো আমি বিক্রি করে ফেলেছি, তো সেটার জাবেদা কি হবে, অবশ্যই আমি যাবে এটা বিক্রি করলে আমার নগদ টাকা আসবে, তাই নগদান হিসাব ডেবিট। এবং যন্ত্রপাতি আমি বিক্রি করে ফেলেছি, যন্ত্রপাতি চলে গিয়েছে আমার ব্যবসা থেকে, তাই যন্ত্রপাতি হিসাব ক্রেডিটে চলে যাবে। এরপর আসি সাধারণত আয়
ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কখনই কোনো হিসাব খোলা হবে না। যেমন আমার দোকানের কর্মচারীর নাম হচ্ছিল মৃত্যুঞ্জয়, তো আমি কি করলাম, মৃত্যুঞ্জয় নামে কোনো এখানে হিসাব খুলবো না, আমি এখানে হিসাব খুলবো হচ্ছিল সরাসরি কর্মচারী বেতন যেহেতু দিলাম তাই বেতন হিসাবে চলে যাবে। যেমন এখানে দেখি একটি উদাহরণ, কর্মচারী জামিলকে বেতন প্রদান, কর্মচারী জামিলকে বেতন দেওয়া হয়েছে, এখানে আমি জামিল নামে কোনো হিসাব হবে না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো কোনো হিসাব খোলা হবে না। সেই ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছিল আমি কি দিয়েছি, বেতন দিয়েছি। এখন এখানে বলতে পারেন যে বেতন দিয়েছেন, তো বেতন হিসাবটা কেন ডেবিট হবে? অবশ্যই বুঝতে হবে বেতনটা হচ্ছে আমার দায়, বেতনটা যদি আমি প্রতি মাসে আমার কর্মচারীকে দিয়ে দিই তাহলে আমার দায়টা কমে গেল, অর্থাৎ আমার এটা নিয়ে আর কখনো মাথা ব্যথা থাকলো না। তো সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি চিন্তা করব যে আমার দায় কমে গেলে, সবসময় দায় কমে গেলে কি, দায় কমে গেলে ডেবিটে হয়, এবং দায় যদি বাড়ে অর্থাৎ দায় যদি কমতে থাকে অর্থাৎ মানে বুঝতে হবে আমার দায় বাড়তে থাকবে, আমার এই টাকা পরের মাসে দিতে হবে, 2 মাসের টাকা একসাথে দিতে হবে, সেই ক্ষেত্রে তখন আমার দায় বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু বেতন হিসাব ডেবিট অর্থাৎ আমার দায় কমে গেছে, তাই এখন আমি এটা ডেবিট করলাম, এবং আমি কি করেছি, কর্মচারীকে অবশ্যই বেতনটা দিব নগদে, তাই এখানে নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। আবার দেখি মনি স্টেশনারি হতে, আমি একটা মনি স্টেশনারি দোকান হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় করেছি, বাকিতে কি করেছি, মণিহারি দ্রব্যাদি ক্রয় করেছি। তো আমার দোকানে আসতো কি, আমার দোকানে আসতো হচ্ছিল মণিহারি জিনিসপত্র, তাই মণিহারি হিসাব ডেবিট করলাম। এখন আমি কিনেছি কিভাবে, বাকিতে, অর্থাৎ এটা আমার দায় বৃদ্ধি করলো, তাই এখানে আমার টাকাটা দিতে হবে ইন ফিউচার, তাই বকেয়া মণিহারি হিসাব আমি সেটা কি করব, এটাকে ক্রেডিট করে ফেলবো। এরপর আসি ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, নষ্ট ইত্যাদি লেনদেনের ফলে পরিমাণ হ্রাস পায়, তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। যেমন যদি কোনো জায়গায় পণ্য উল্লেখ থাকে, যেমন আমি বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করলাম মানুষের কাছে ফ্রিতে অথবা ডিসকাউন্টে, কিংবা আমার পণ্য চুরি হলো, নষ্ট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্রয় হিসাব ক্রেডিট হবে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আমার মুদি দোকানদার আমি, তো আমি মুদি দোকানে অবশ্যই আমার বাসার জন্য আমি শ্যাম্পু নিয়ে গেলাম, নুডলস নিয়ে গেলাম, এগুলো নিয়ে গেলাম, তো সেগুলো অবশ্যই আমার দোকান থেকে আমি নিয়ে গেলাম বিনা অর্থের বিনিময়, এতে কি হলো, এটা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলাম, তাই এখানে আমি কি করলাম, উত্তোলন হিসাব ডেবিট করলাম। কিন্তু আমি কিনেছি, আমি কিন্তু নগদ টাকা নিই না, আমি কোনো পণ্য নিয়েছি, ঠিক আছে, তো এই কারণে পণ্য নামে তো হিসাব হবে না, পণ্য প্রতিষ্ঠান ব্যক্তির নামে কোনো হিসাব হয় না, তাই সেই কারণে এখানে আসবে ছিল ক্রয় হিসাব, পণ্যের বিনিময় এখানে ক্রয় হিসাব চলে আসবে, ক্রয় হিসাব ক্রেডিটে চলে যাবে। এরপর আসি দোকান হতে পণ্য চুরি, আমার ব্যবসা হতে পণ্য চুরি হয়ে গেছে, আমার রানিং বিজনেস থেকে পণ্য আগুনে নষ্ট হয়ে যেতে পারে, চুরি হতে পারে, এটা একটা স্বাভাবিক ঘটনা। তো সেই ক্ষেত্রে আমার এন্ট্রি কিভাবে করতে হবে, সেক্ষেত্রে করতে হবে হচ্ছিল অবশ্যই সেটা আমার ক্ষতি, এবং ক্ষতিটা যেহেতু আমার হয়ে গিয়েছে ব্যবসার জন্য, তাই মনে রাখতে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিটে যাবে। এবং আবার বলছি পণ্য যেহেতু আমার ক্ষতি, নষ্ট হয়েছে, চুরি হয়েছে, তাই ক্রয় হিসাব এখানে আমার ক্রেডিটে চলে যাবে। এরপর আসি প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝাবে। আবার বলি ব্যক্তিগত উত্তোলন, মালিক যদি তার প্রতিষ্ঠান থেকে টাকা নগদ অর্থ নেয় তাহলে সেটা উত্তোলন বুঝাবে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে। যেমন ব্যবসা হতে উত্তোলন, ব্যবসা হতে উত্তোলন হলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, এবং যেহেতু নগদ, যেহেতু কোনো পণ্যের উল্লেখ নাই, তাই এখানে নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। আবার ব্যাংক হতে উত্তোলন, আমি এখন ব্যাংক থেকে উত্তোলন করেছি, ব্যাংক থেকে কি উত্তোলন করছি, টাকা উত্তোলন করছি ব্যাংক, এখন এটাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে না, আমি আমার প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আমি ব্যাংক হতে উত্তোলন করেছি, সেটা আমার ভেবে নিতে হবে। তো উত্তোলন করলে কি হবে, আমি উত্তোলন করছি কোত্থেকে, ব্যাংক থেকে, তাই এখানে ব্যাংক হিসাবে চলে যাবে ক্রেডিটে, এবং নগদান হিসাব ডেবিটে চলে যাবে, কারণ আমি ব্যাংক থেকে নগদ টাকা পেয়েছি, এবং ব্যাংকে যে আমার যে দোকানের নামে যে হিসাব ছিল সেটা টাকা হ্রাস পাইলো, তাই এটা ক্রেডিটে চলে যাবে। এরপর আসি ডেবিট ও ক্রেডিট নির্ধারণের নিয়ম। ডেবিট ও ক্রেডিট নির্ধারণের সবচেয়ে সহজ উপায় হচ্ছিল ব্যক্তিগত হিসাব, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে গ্রহণ করে, মানে যে টাকা পাবে সে সবসময় বৃদ্ধি হচ্ছে, তাই সে চলে যাবে ডেবিটের ক্ষেত্রে, এবং যে প্রদান করে, যে টাকাটা দিয়ে দেয় তার থেকে টাকা হ্রাস পাবে, অ্যামাউন্ট হ্রাস পাবে, তাই সে চলে যাবে ক্রেডিটে। যেমন রহিমের কাছ থেকে 10,000 টাকা ঋণ নেওয়া হলো, আমরা কি করলাম, রহিম থেকে 10,000 টাকা ঋণ নিয়েছি, এতে কি হবে, আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই আমি নগদান হিসাব ডেবিট করব, এবং লোনটা নিয়েছি কার থেকে, রহিম থেকে, রহিম থেকে 10,000 টাকা কমে গেল, তাই রহিম চলে যাবে ক্রেডিটে, রহিমের হিসাব ক্রেডিট। এরপর আসি বাস্তব হিসাব, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যা আসে, অর্থাৎ যা আমার আয় হবে তা চলে যাবে ডেবিটে,
এবং যা যায়, যা চলে যায়, হোয়াট গোজ আউট, সেগুলো চলে যাবে হচ্ছিল ক্রেডিট হিসাবে। একদম সহজ। যেমন নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, আমি একটি নগদে আসবাবপত্র ক্রয় করলাম, সেই ক্ষেত্রে কি হবে, আমার প্রতিষ্ঠানে কি ঢুকলো, আসবাবপত্র আসলো, তাই আসবাবপত্র হিসাব ডেবিট, এবং আমি নগদ টাকা দিয়ে দিলাম, তাই নগদান হিসাব চলে যাবে ক্রেডিটে। এরপর আসি নামিক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। এটা কি, যদি ব্যয় ও ক্ষতি অর্থাৎ এক্সপেন্সেস এন্ড লসেস, আমি বেতন দিলাম, এটা আমার খরচ, এটা আমার ব্যয়, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যাকে আমি বেতন যেহেতু আমি দিয়ে দিব, তাই বেতন হিসাব ডেবিটে চলে যাবে, আমরা একটু আগেও করেছি। এবং আয় ও লাভ, যদি আমার আয় হয় অর্থাৎ ইনকাম এন্ড গেইনস, তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রেডিট হবে। কি, কেন আয় ও লাভ ক্রেডিট হবে, কারণ এগুলো আমাদের জাবেদার একদম সর্বপ্রথম নিয়ম। এরপর আসছি বেতন প্রদান করা হলো। এই যে আমরা একটু আগে একটু উদাহরণ করেছিলাম, বেতন প্রদান করেছি কিভাবে, আমি আমার কর্মচারী জামিল অথবা যাকে হোক কর্মচারীকে বেতন দিয়েছি, তো আমার বেতন চলে গেল, বেতন যেহেতু চলে গেল, এখন কি বেতন চলে গেছে না, ব্যাপারটা হচ্ছিল নগদ টাকা দিয়ে দিয়েছি আমি আমার প্রতিষ্ঠান থেকে, তো এই কারণে নগদ টাকা কমে গেল, তাই নগদান হিসাব ক্রেডিট। এবং বেতন দিয়েছি অর্থাৎ এটা আমার দায় ছিল, সেটা আমার কমে গেল, দায় কমে গেল অর্থাৎ আমার জন্য ঝুঁকি কম, ঝুঁকি হ্রাস, তাই বেতন হিসাব ক্রেডিট হয়ে ডেবিট হয়ে যাবে। এবার আসে 30টি গুরুত্বপূর্ণ জাবেদা এন্ট্রি, যা আমাদের পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই দরকার, এগুলো আমরা শিখে রাখবো। সর্বপ্রথম, মালিক নগদ মূলধন বিনিয়োগ করলো 1,00,000 টাকা। এখানে দেখতে পাচ্ছি মালিক ব্যবসার জন্য 1,00,000 টাকা ব্যবসায় নিয়ে আসলো, তো এটা কি হবে, এটা ব্যবসায় কি ঢুকলো, মালিকের নগদ অর্থ ঢুকলো, অর্থাৎ নগদান হিসাব ডেবিটে চলে গেল 1,00,000 টাকা, এবং মূলধন হিসাবে চলে যাবে, এই হিসাবটার নাম কি হবে, মূলধন হিসাব, যেহেতু ব্যবসা মূলধনী রূপে ঢুকা হয়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট। কখনো আমরা এটা মূলধনকে ডেবিট করব না, কারণ কি, নগদ টাকা ব্যবসায় ঢুকছে, নট মূলধন, নগদ টাকা ব্যবসায় ঢুকছে এবং মূলধন হচ্ছে হলো ক্রেডিটে চলে যাবে। আবার ব্যাংকে টাকা জমা 20,000 টাকা, এখন এখানে ব্যাংক কার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, অবশ্যই মনে রাখতে হবে আমি এগুলো প্রতিষ্ঠানের জন্য করতেছি, তো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা রাখলাম, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এই দেখতে পারেন ব্যাংকে আমি 20,000 টাকা দিয়েছি, এবং নগদ টাকা, যেহেতু আমার ব্যবসা থেকে নগদ টাকা আমি 20,000 টাকা নিয়ে দিলাম, তাই নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এরপর আসি ব্যাংক থেকে নগদ উত্তোলন। আমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, তো সেক্ষেত্রে বুঝতে হবে ব্যাংক থেকে টাকা নিলে আমার নগদ চলে যাবে ডেবিটে, কারণ কি, আমি ব্যাংক থেকে নগদ টাকা পেয়েছি এবং ব্যাংকের টাকা কমে গেছে, তাই ব্যাংক হিসাব চলে যাবে ক্রেডিটের খাতে। এরপর আসি নগদে পণ্য ক্রয়। আমি যদি কোনো পণ্য ক্রয় করে থাকি, কারো থেকে কোনো কিছু কিনে থাকি, তাহলে কি হবে, আমার ক্রয় হিসাব অবশ্যই ডেবিটে যাবে। ক্রয় হিসাব কেন ডেবিটে যাবে, কারণ আমার দোকানে কি ঢুকলো, ক্রয় করে পণ্য ঢুকলো, এবং কি, আমি নগদ টাকা দিয়ে যেহেতু পণ্যটা ক্রয় করেছি, অর্থাৎ আমার নগদ টাকা কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। 5 নাম্বার, বাকিতে যদি আমি পণ্য ক্রয় করে থাকি, একটু আগে বললাম যে বাকিতে পণ্য ক্রয় করে থাকলে সেই জায়গায় ক্রয় হিসাব ডেবিট চলে যাবে, যেহেতু আমি পণ্য ক্রয় করেছি, আমার পণ্য আসলো, এবং সেই জায়গায় যেহেতু আমি এখন নগদে টাকা পেমেন্ট করি নাই, পেমেন্ট এখন আমার ডিউ আছে, সেক্ষেত্রে আমার হয়ে যাবে পাওনাদার হিসাব ক্রেডিটে চলে যাবে। নগদে পণ্য বিক্রয় যদি করে থাকি আমরা, এখানে দেখতে পারি নগদে পণ্য বিক্রয় করলে চলে যাবে নগদান হিসাব ডেবিট, কারণ কি, আমি নগদ টাকা পেয়েছি, আমি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করে আমি নগদ টাকা আয় করেছি, কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট চলে যাবে, কারণ কি, এটা আমার আয়, আয় হলেও বিক্রয়, আমি তো পণ্য বিক্রি করে দিয়েছি, আমার দোকান থেকে পণ্যটি চলে গিয়েছে, তাই বিক্রয় হিসাব নামে আমরা, পণ্য নামে কোনো হিসাব হয় না, তাই বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম। এরপর আসি, যদি সেই নগদের জায়গায় যদি এখন আমি বাকিতে পণ্য বিক্রি করি, তাহলে সেই জায়গায় হবে হচ্ছিল প্রাপ্য হিসাব অথবা দেনাদার, হিসাব আমরা ডেবিট করব, এবং বিক্রয় হিসাবকে অ্যাজ ইউজুয়াল ক্রেডিট করে ফেলবো। এরপর আসি পাওনাদারকে নগদ প্রদান, অর্থাৎ আমার এক পাওনাদার ছিল, তাকে আমি নগদ টাকা প্রদান করে দিয়েছি, নগদ টাকা দিয়ে দিয়েছি, তাহলে এতে কি, আমার দেনা কমে গেল, আমার আমার যে আমার থেকে টাকা পেত, আমার দায়গুলো কমে গেল, তাই সেক্ষেত্রে পাওনাদার টাকা পাইছে, তাই পাওনাদারকে হিসাব করব আমরা ডেবিটে, এবং পাওনাদারকে আমরা কি টাকা দিয়েছি, নগদ টাকা দিয়ে দিয়েছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ হ্রাস পেয়ে গেছে, সেই কারণে নগদান হিসাবকে আমরা করে ফেলবো ক্রেডিট। এরপর আসলাম দেনাদারের কাছ থেকে আমার নগদ আদায়, আমি আমার যারা আমার, আমি যাদের থেকে টাকা পেতাম, তাদের থেকে আমি টাকা
নিয়ে নিলাম, আদায় করে নিলাম, তো সেই ক্ষেত্রে কি হবে, আমার ব্যবসায় নগদ টাকা ঢুকছে, তাই নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব, যেহেতু দেনাদার থেকে তো আর এখন আমি সমপরিমাণ টাকা পাবো না, দেনাদার কমে গেছে, হ্রাস পেয়েছে, তাই দেনাদার হিসাব ক্রেডিটে চলে যাবে। এবার আসি 10 নাম্বার, আসবাবপত্র যা আমি নগদে ক্রয় করেছি, সেই ক্ষেত্রে কি হবে, আসবাবপত্র যেটা আমার প্রতিষ্ঠানে আসছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ টাকা দিয়ে কিনেছি, তাই নগদান হিসাব ক্রেডিট। এরপর আসি দোকান ভাড়া অথবা ভাড়া প্রদান, যে কোনো ব্যবসায় ভাড়া প্রদান, এটা আমার কি, এটা আমার ব্যয়। ব্যয় করলাম, তো এখানে আমার কি হলো, আমার ভাড়া দিয়ে দিছি, মানে আমার দায় কমে গেছে। প্রতি মাসের ভাড়া যদি আমরা টাইম টু টাইম দিয়ে দিই, তাহলে আমাদের দায় কমে যাবে, এই কারণে ভাড়া হিসাব চলে যাবে আমার ডেবিটে। একদম সহজ জাবেদা, একদম ইজি। আমার বুঝতে হবে যে আমার দায় কমলে আমার দায় ডেবিটে চলে যাবে, এবং আমি নগদ টাকা দিলাম মাত্র প্রতিষ্ঠান থেকে, তাই আমার নগদান হিসাব ক্রেডিট চলে যাবে। এগুলোই পরীক্ষায় আসে বেশিরভাগ, তো আমরা এগুলো ভালোভাবে অনুশীলন করব বাড়িতে। এরপর আসি বেতন প্রদান। সেম, একটু আগে আমরা বেতন দেওয়ার অনেকগুলো এক্সাম্পল দেখলাম। বেতনের ক্ষেত্রে বেতন প্রদান করেছি, দায় কমে গেছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট চলে যাবে। বিদ্যুৎ বিল প্রদান, যদি পরীক্ষা থাকে বিদ্যুৎ বিল, তো অবশ্যই বিদ্যুতের ব্যয় হিসাব ধরবো আমরা, বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, যেহেতু বিদ্যুৎ বিল আমার দায় ছিল, আমি প্রতি মাসেরটা দিয়ে দিলে সময় মতো আমার দায় কমে যাবে, তাই বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, এবং নগদ টাকা দিয়েছি আমি, তাই নগদান হিসাব ক্রেডিট। পানি বিল প্রদান, যত প্রকার বিল আছে সব একই, পানি বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। এরপর আসি পরিবহন ব্যয়, অর্থাৎ আমি পণ্য নিয়ে আসতেছি, আমি কোনো জায়গা থেকে কিনলাম, সেখানে বাস বাস হোক অথবা অন্য কোনো যানবাহনের মাধ্যমে আমার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যে ব্যয়টা ধরা হবে, যেহেতু আমার ব্যয় হয়েছে, তাই আমার মনে রাখতে হবে ব্যয় সবসময় ডেবিটে হয়, তাই পরিবহন ব্যয় হিসাব আমার ডেবিটে চলে যাবে। এবং আমি কি দিলাম, সেই ব্যয়ের বিনিময়ে আমি তাকে নগদ টাকা দিলাম, যেহেতু আমার প্রতিষ্ঠান থেকে নগদ হ্রাস পেলো, তাই আমার নগদান হিসাব চলে যাবে ক্রেডিট খাতে। এরপর আসি ডাক খরচ, যে মাঝে মধ্যে আমাদের দেখা যায় বিভিন্ন পণ্য ডাক যোগাযোগের মাধ্যমে আসে, তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এগুলো আমার ব্যয় খরচ, তো আমার খরচ সবসময় ডেবিট। আমি আগেই বললাম খরচ ডেবিট হলে যে ডাক ব্যয়, যেহেতু আমার ডাক ব্যয় হিসাব আমি ডেবিট করব, এবং আমি কি করলাম, নগদ টাকা প্রদান করেছি আমার ব্যবসায় থেকে, নগদ টাকা আমি দিয়ে দিলাম, তাই নগদান হিসাব ক্রেডিট। সেম অ্যাজ ইউজুয়াল বিজ্ঞাপন ব্যয়, সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে আমি ব্যয়গুলোকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যাতে আপনারা পরীক্ষায় যেন কোনো ব্যয় বা খরচ নিয়ে কোনো যেন ঝামেলা সৃষ্টি না হয়, বুঝতে যেন কোনো সমস্যা না হয়। তাই বিজ্ঞাপন ব্যয় প্রদান ডেবিট, বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট করেছি এবং নগদান হিসাব ক্রেডিট করে ফেলেছি, কারণ এটা আমার খরচ ছিল। এরপর আসি কমিশন আয়। আমি আগেই বললাম আয় মানেই আমার কোনো কিছু আয় হলে যেই হিসাব নামে আয়টা হবে সেটা ক্রেডিটে চলে যাবে। এতক্ষণ আমরা ব্যয়গুলো করলাম, তো আয়ের ক্ষেত্রে কি হবে, আমার কি আসলো, নগদ টাকা আসলো, কি আসলো, নগদ টাকা, আমার ব্যবসায় নগদ টাকা প্রবেশ করলো, তাই নগদান হিসাব ডেবিটে যাবে। এবং কমিশন আয় হিসাব, অর্থাৎ আমার আয় হয়েছে, তাই এটা ক্রেডিটে যাবে, সেই এন্ট্রির নামটা হচ্ছে কমিশন আয় হিসাব ক্রেডিট। এরপর আসি কমিশন প্রদান। একটু আগে আমি কমিশন আয় করেছি, এখন কমিশন প্রদান করব, যেহেতু আমার ব্যয় সবসময় আমি ডেবিট করি, তাই কমিশন ব্যয় হিসাব ডেবিট, এবং নগদ টাকা প্রদান করেছি, তাই নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। আবার সুদ প্রদান, সুদ যদি আমি ব্যাংক থেকে কোনো জায়গা থেকে সুদ প্রদান করলাম, কারো থেকে ঋণ নিয়ে যদি ঋণের সুদ প্রদান করি, সেই ক্ষেত্রে সুদ ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এগুলোতে এন্ট্রি হয়ে যাবে। এরপর আসি সুদ প্রাপ্তি। একটু আগে আমরা প্রদান করেছি, এখন আমরা সুদ পেলাম। সুদ পেলে কি হবে, নগদ টাকায় সুদ পেয়েছি, তাই নগদান হিসাব ডেবিট, এবং সুদ আয়, যেহেতু এটা আমার আয় হয়েছে ব্যবসার জন্য, তাই সুদ আয় হিসাব ক্রেডিট। এইবার আসি বীমা প্রিমিয়াম। হোয়াট ইজ বীমা প্রিমিয়াম? বীমা প্রিমিয়াম হচ্ছে আমার ব্যবসার পণ্যের জন্য এর ক্ষতিটা যেন একটু কম হয়, বেশি দিন ধরে রেখে দিয়েছি গুদাম ঘরে, অথবা বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, এড়িয়ে চলার জন্য আমি আমার পণ্যের নামে বীমা করব, সেই বীমা প্রিমিয়াম যখন প্রদান করব, অর্থাৎ কিস্তি যখন দিব, সেই ক্ষেত্রে হবে হচ্ছিল বীমা ব্যয় হিসাব ডেবিট, আমার বীমা ব্যয় চলে যাবে ডেবিটে, এবং নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে, যেটা আমি বীমা ব্যয় দিয়েছি এবং নগদ হিসাব আমার ক্রেডিটে চলে যাবে। অফিস ভাড়া কি আমি প্রতি মাসে আবার ভাড়া দিলাম, এটা আমার ব্যয়, তাই অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে।
ব্যবসায় ব্যক্তিগত কাজে নগদ টাকা উত্তোলন করলাম। ব্যক্তিগত কাজ কি? আমি আমার প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত কাজে, ধরেন আমার ভার্সিটির ফিস জমা দিব, আমার বাচ্চাদের স্কুলের বেতন জমা দিব, অথবা আমি কোনো কিছু কিনতে যাব, তো আমি আমার ব্যবসা থেকে নগদ 5,000 টাকা অথবা কিছু পরিমাণ টাকা উঠালাম, ব্যবসার ক্যাশ থেকে নিলাম। তাই তো সেক্ষেত্রে কি হবে, আমি নিচে উঠাইছি, তাই ব্যবসা থেকে উত্তোলন হিসাব ডেবিটে চলে যাবে এবং ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পেল, তাই নগদান হিসাব ক্রেডিটে চলে যাবে। নাম্বার, ব্যবসায় ব্যক্তিগত আসবাবপত্র ব্যবহার। যদি ব্যবসায় ব্যক্তিগত আসবাবপত্র আমি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে এই জাবেদাটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে। ঠিক আছে, তো আমরা এটা একটু ভালো করে করব। উত্তোলন হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। কেন? ব্যবসায় ধরেন আমি একটা সোফা সেট আনলাম, যেটা আমার বাসায় পছন্দ হলো, আমার বাসায় নিয়ে গেল। আমি এটা তো কিনেছিলাম, উদ্দেশ্যটা কি ছিল? আমার ব্যবসার জন্য। এখন সেটা আমি আমার বাসায় ড্রয়িং রুমে সুইচ করে ফেললাম, তো সেই ক্ষেত্রে কি হবে, আমি ব্যবসা থেকে যে আসবাবপত্রটা নিয়ে গেলাম, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে, এবং কি নিয়ে গেছি? আসবাবপত্র নিয়ে গেছি, তাই আসবাবপত্র হিসাব ক্রেডিটে চলে যাবে। 26 নাম্বার, পাওনাদারের নিকট থেকে বাট্টা লাভ। আমি পাওনাদারের থেকে বাট্টা লাভ কি? আমি কারো থেকে কেউ আমার থেকে টাকা পেত, আমি কি করতাম, সে আমাকে বলল যে আপনাকে আপনাকে 10,000 টাকা দিতে হবে না, আপনি আমাকে 9,000 টাকা দেন আর ইনস্ট্যান্ট টাকাটা দিয়ে দেন 2-3 মাস না ঘুরে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এটা যেহেতু আমি বাট্টা পাইলাম, আমি সেই টাকাটা তাকে এক মুঠোয় দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে জাবেদাটা হবে হচ্ছিল, যেহেতু আমার পাওনাদার কমে গেল, পাওনাদারকে এক টানে আমি টাকা দিয়ে দিতেছি, তাই পাওনাদার হিসাব চলে যাবে ডেবিটে, এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমার নগদ টাকা কমে গেছে। এবং কি, আমি যেহেতু বাট্টা পেয়েছি, বাট্টা কি, তার থেকে আমি ডিসকাউন্ট পেয়েছি, 10,000 টাকা দেওয়ার কথা ছিল, তাকে আমি 9,000 টাকায় তার হিসাব আমি ক্লোজ করে দিলাম, তাই সেই ক্ষেত্রে বাট্টা প্রাপ্তি হিসাব চলে যাবে আমার ক্রেডিট স্লটে। এরপর আসি দেনাদারকে বাট্টা প্রদান। এবার কি, একটু আগে আমি বাট্টা পেয়েছি, এখন আমি বাট্টা দিচ্ছি। আমি কারো থেকে টাকা পাবো, আমি তাকে বললাম ভাই আমাকে 1,000 টাকা কম দেন, আপনি আমার টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করে দেন আজকের মধ্যে। তো সেই ক্ষেত্রে জাবেদা কি হবে, আমি নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, বাট্টা আমি প্রদান করেছি, সেটাও আমার ডেবিটে চলে যাবে, যেহেতু আমি তাকে ডিসকাউন্ট দিয়েছি এবং আমার দেনাদার হ্রাস পেয়ে গেল, ওর থেকে একবারে টাকা নিয়ে নিলাম, আর কখনো টাকা পাবো না, তাই দেনাদার হিসাব ক্রেডিটে চলে গেল। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে কি করলাম, ঋণ পেলাম। ব্যাংক থেকে ঋণ কি, আমি নগদ টাকা পেলাম অথবা ব্যাংক হিসাব, যে কোনো একটা জিনিস মনে রাখতে হবে, নগদ অথবা ব্যাংক হিসাব ডেবিটে চলে যাবে এবং ব্যাংক ঋণ হিসাব চলে যাবে ক্রেডিটে। ওকে, এবার 29 নাম্বার, অফিসের জন্য কম্পিউটার ক্রয়। অফিসের জন্য আসবাবপত্র কিনেছি, তাই কম্পিউটার হিসাব ডেবিট অথবা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে, এবং নগদ অথবা ব্যাংক। কেন ব্যাংক আসবে? কেন, যদি আমরা চেক প্রদানের মাধ্যমে কিনি তাহলে ব্যাংক আসবে, আর নগদে কিনলে নগদান হিসাব ক্রেডিট হবে। এবার আসি অবচয়। এটাও একটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো প্রায় আসে ম্যাক্সিমাম। অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব ডেবিট। অবচয় যেটা আমার ব্যয় খরচ, যে কোনো জিনিস কিনলে, ধরেন আমি স্মার্ট বোর্ডটা 2,20,000 টাকা দিয়ে কিনছি, এটা আমি 5 বছর ইউজ করতে পারবো। তো 5 বছরে আমার 5-12-60 মাস, 2,20,000-কে যখন আমি 60 দিয়ে ভাগ করব, যেইটা আসবে সেটা হচ্ছিল আমার প্রতি মাসের, এটা হচ্ছিল আমার অবচয়। আমার এর পিছনে খরচ, এটা আমার ব্যয় ধরতে হবে। তাই অবচয় ব্যয় হিসাব ডেবিট এবং সংশ্লিষ্ট সম্পদ অথবা এই বোর্ড হিসাব, স্মার্ট বোর্ড হিসাব ক্রেডিটে চলে যাবে। এবার আসি বাট্টার প্রকারভেদ। সাধারণ অর্থে কোনো বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্য ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই বাট্টা। অর্থাৎ আমি যদি কোনো কিছু পণ্য কিনতে গেলাম, আমাকে যদি সেখান থেকে যদি ডিসকাউন্ট করা হলো, যত কম টাকা আমি সেই পণ্যটা কিনবো, সেটাই হচ্ছিল আমার বাট্টা। ব্যবসা প্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে, অর্থাৎ আমি বাট্টা দিব এবং আমি বাট্টা নিব। এবার আসি বাট্টার প্রকারভেদ। বাট্টার প্রকারভেদ কি? বাট্টার প্রকারভেদ হচ্ছিল বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট। বিক্রিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রির বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ণ নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে, অর্থাৎ আমি পণ্য বিক্রয় করব, কিন্তু কি করলাম, আমি এটা সম্পূর্ণ একটু কম দামে, অল্প দামে আমি তাকে ডিসকাউন্টে মালটা বিক্রি করলাম, অথবা আমি কারো থেকে ডিসকাউন্টে মালটা ক্রয় করলাম, সেই ক্ষেত্রে এটা হচ্ছিল বাট্টা প্রদান অথবা বাট্টা পাওয়া, সেটা হচ্ছিল ট্রেড ডিসকাউন্ট। আর হচ্ছিল নগদ বাট্টা, যদি কেনা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি নগদ বাট্টা, ইনস্ট্যান্ট নগদে ছাড় দেওয়া হয়, তাহলে সেটা নগদ বাট্টা হিসেবে গ্রহণযোগ্য। এইবার আসি ক্রয় জাবেদা।
ক্রয় জাবেদা কি? বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে যা ক্রয় করা হয় তাই পণ্য। এই পণ্য ক্রয় নগদে বা বাকিতে কিংবা উভয় ধরনের হতে পারে। বাকিত ক্রয়কৃত পণ্যের জাবেদা লিপিবদ্ধ করা হয়। চালানের উপর ভিত্তি করতে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তোমাদের পরীক্ষায় প্রায় জাবেদার পাশাপাশি চালান প্রস্তুত করতে বলতে পারে, ভাউচার প্রস্তুত করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে একটি চালানের ডেমো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা চালান পত্র বা অফিসিয়াল ইনভয়েস, অর্থাৎ একটা রিসিদের মতো। এখানে দেখি আমরা পরীক্ষার হলে যে ভুলটা করি, চালান নং দিতে হবে আমাদের, কোন এজেন্সি থেকে আমি ক্রয় করছি সেই এজেন্সি, সওদাগর এজেন্সি নামে এখানে একটা ডেমো দেওয়া আছে, ঠিকানা এবং এখানে চালান লিখতে হবে। অবশ্যই হাতের ডান পাশে থাকতে হবে তারিখ এবং ঠিকানা, এবং এরপরে থাকবে হচ্ছিল ক্রেতার নাম, যে কিনলো, ঠিক আছে, রাহা স্টোর্স এখানে কিনলো। এরপর এখানে হচ্ছিল আমার একটি ছকের মাধ্যমে কি কি থাকবে, ক্রয়, ক্রমিক নং, পরিমাণ, দর, মালের বিবরণ। ধরেন আমি নাজির শাল চাল কিনলাম কত টাকা, 40 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি 40 টাকা দরে আমি নাজির শাল চাল কিনলাম, ঠিক আছে। এখানে প্রায় 1000 কেজি কিনলাম। কত কেজি কিনলাম? 1000 কেজি। তো আমার টোটাল পরিমাণ কত আসবে? 40,000 টাকা। 1000 কেজি ইন্টু 40। এরপর আমাকে সেই দোকান থেকে 5% ডিসকাউন্ট করলো, অর্থাৎ আমাকে কারবারি বাট্টা প্রদান করলো। সেই কারবারি বাট্টাটা হচ্ছিল 40,000, 5% হচ্ছিল 2,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা কমে আমি মোট নিট মূল্য 38,000 টাকা আমি সেখানে পরিশোধ করব। তো টাকা কথায় লিখে এই চালানটা আমরা ভালোভাবে দেখে নিই। এই চালান প্রস্তুত করতে হয় আমাদের পরীক্ষায়, প্রায় সৃজনশীলে আসে। তো অবশ্যই এগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। এরপর আসি রাহা ট্রেডার্সের ক্রয় জাবেদা। যদি ক্রয় জাবেদা, একজন বিক্রি করছে তার বিক্রি জাবেদা, এবং আরেকজন ক্রয় করছে, ক্রয় পক্ষ রাহা ট্রেডার্স, সে ক্রয় করলো, তো তার জাবেদা কি? চালানে কারবারি বাট্টা বাদ দেওয়ার পর নিট মূল্য যে 38,000 টাকা দাঁড়ালো তা সরাসরি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে। ওকে, তো তার ক্রয় জাবেদার সিস্টেমটা কি? সেম, আবার তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব এবং ডেবিট এবং ক্রেডিট। ওকে, তো আমরা দেখি মার্চ 2 তারিখে এটা হচ্ছে হলো রাহা স্টোরসের ক্রয় জাবেদা। রাহা স্টোরস কার কার থেকে কি কি মাল কিনলো সেগুলো ক্রয় জাবেদা কিভাবে করবে। মার্চের 2 তারিখে সে সওদাগর এজেন্সি থেকে 1650 টাকা, 1650 চালান নাম্বারে সে 2/নিট শর্ত অনুসারে 38,000 টাকার পণ্য ক্রয় করলো। এরপর নার্গিস এজেন্সি থেকে সে আবার একটা চালান নাম্বারে সে 23,000 টাকার পণ্য ক্রয় করলো। কবে? 2017 সালের মার্চের 2 তারিখ এবং মার্চের 10 তারিখে। সেটা টোটাল যোগ করলে হবে হচ্ছিল আমার 61,000 টাকা। এটা হচ্ছিল তার ক্রয় জাবেদা। এরপর আসি বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার ক্ষেত্রে কি থাকবে? যে ব্যক্তি বিক্রয় করে সে অবশ্যই তার হিসাব খাতে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করবে। এখানে এই যে সওদাগর এজেন্সির বিক্রয় জাবেদা আমরা দেখব। সওদাগর এজেন্সি কি করেছে? মার্চের 2 তারিখে রাহা স্টোরস এর কাছে 1650 নাম্বার চালান নাম্বারে 38,000 টাকার পণ্য বিক্রি করলো, এবং রেহানা স্টোর থেকে স্টোরের কাছে সে 32,000 টাকার পণ্য বিক্রয় করলো। কিন্তু মনে রাখতে হবে, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা অবশ্যই অবশ্যই বাকিতে লেনদেনের জাবেদা হয়ে থাকে। এই দুটো যোগ করে আমার 70,000 টাকা আসলো। এটা হচ্ছিল তার মার্চের 2 এবং মার্চের 12 তারিখের হিসাবের বিক্রয় জাবেদা। এবার সর্বশেষ ডেবিট নোট বাস্তব নমুনা ফর্মে। ডেবিট নোট কি? এজ লাইক এস চালান। ডেবিট নোট দিয়ে ইমরান ব্রাদার্স অথবা তার ঠিকানা দিয়ে তারিখ, এবং সেম কি কি এখানে দেখেন, প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি ক্রয় করলো, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো, বাদ দিল কারবারি বাট্টা। এখানে দেখি 13,000 টাকার সে জামদানি শাড়ি কিনলো এবং 1,000 টাকা বাট্টা পেয়েছিল, এটা মাইনাস করলে হবে 12,000 টাকা। এই ডেবিট নোটও পরীক্ষায় প্রস্তুত করতে হয়। তো আপনারা সবাই এগুলো বাসায় ভালোভাবে চর্চা করবেন, এবং অবশ্যই এই এই ভিডিওটি দেখলে আপনার জাবেদার যত প্রকার সমস্যা আছে সমাধান হয়ে যাবে, এবং ভবিষ্যতে আমরা আরো হিসাব বিজ্ঞানের আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং চোখ রাখবেন অরিডেমির পর্দায়। ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।